নমস্কার, আমি ইশিকা। আপনারা দেখছেন সোনোস্ক্যান এয়ার। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা বহু পুরুষ ভয় পান, লজ্জা পান, আবার অবহেলাও করেন। বারবার ইউরিন প্রেশার আসা, রাতে ঘুম ভেঙে টয়লেট যাওয়া, ইউরিনের ধারা দুর্বল হয়ে যাওয়া। অর্থাৎ আজ আমরা আলোচনা করব বেনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া অর্থাৎ বিপিএইচ এবং প্রস্টেটিক কার্সিনোমা অর্থাৎ প্রস্টেটের ক্যান্সার নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ইউরোলজিস্ট ডক্টর সুরজিৎ শাসমল স্যার। স্যার, আপনাকে নমস্কার এবং অসংখ্য ধন্যবাদ আমাদের এই পডকাস্টে জয়েন করার জন্য। নমস্কার, আমি ডক্টর সুরজিৎ শাসমল, কনসালটেন্ট ইউরোলজিস্ট, সোনোস্ক্যান। তাহলে আজকের পডকাস্ট শুরু করি। প্রথমেই যেটা ক্লিয়ার হব কি প্রস্টেট গ্ল্যান্ড কি, আর ওই যে এজটা আছে পোস্ট পিউবার্টি এজ থেকে মিডল এজ, এই টাইমটা এত ইম্পর্টেন্ট কেন এই প্রস্টেট গ্ল্যান্ডের জন্য? প্রস্টেট গ্ল্যান্ড বা প্রস্টেট গ্রন্থি অ্যাকচুয়ালি এটা মেল পুরুষ মানুষদেরই থাকে। এটা একটা অ্যাক্সেসরি সেক্স গ্ল্যান্ড, যেটা ব্লাডার, যে ইউরিনারি ব্লাডার, সেই ইউরিনারি ব্লাডার যেমন পেচ্ছাপের থলি তার নিচেই এটা থাকে। এবং যদি দেখি এটা ঠিক সুপুরি যেরকম হয় বা আখরোট যে ফ্রুটস আমরা পাই তার মতোই দেখতে এই স্ট্রাকচারটা পেচ্ছাপের থলির নিচে থাকে। এবং এটা পেচ্ছাপের যে নালী মানে ইউরেথ্রা এর মধ্যে দিয়েই যায়, মানে তার মানে এটা ইউরেথ্রাকে ঘিরে থাকে। এবং এটা ইম্পর্ট্যান্ট হচ্ছে, এটা প্রথমেই বললাম যে এটা একটা সেকেন্ডারি সেক্স অর্গান, মানে এখান থেকে সিমেন বা বীর্য তৈরি হয়, তার উপাদান তৈরি হয়। এবং এটা সিমেনের যে স্পার্ম তাকে নারিশ করে, ঠিক আছে। সুতরাং এই অর্গানটা সোললি ফর মেল, পুরুষ মানুষদের, এটা ফিমেলদের নয়। এবং এটা দেখা যায় যে জন্মের পর থেকেই আমরা একটা সময়ের পর থেকে প্রস্টেট গ্ল্যান্ড আমাদের শরীরে তৈরি হয়, কিন্তু 40-এর পর থেকে এই গ্ল্যান্ডটা বাড়তে থাকে। 50-এর কাছাকাছি এসে এর লক্ষণগুলো প্রকাশ পায়। যে জিনিসটা বাড়লেই যে সঙ্গে সঙ্গে লক্ষণগুলো আসবে তা না, মোটামুটি আমরা দেখি 40 থেকে স্ট্রাকচারাল চেঞ্জগুলো আসে, কিন্তু লক্ষণটা 50-এর আশেপাশে স্টার্ট হয়। তার আগেও হতে পারে রেয়ারলি, কিন্তু 50-এর আশেপাশে শুরু হয়। আচ্ছা, বেনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া অর্থাৎ বিপিএইচ ওয়ার্ডটা আজকাল খুব কমন হয়ে গেছে, তো এটি কিভাবে কাজ করে? বিপিএইচ কথাটার মধ্যেই অর্থটা লুকিয়ে রয়েছে। বিপিএইচ মিন বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া। বিনাইন মানে হচ্ছে যেটা বৃদ্ধি, কিন্তু ক্যান্সার নয়। এটা বিনাইন, এটা অনেকে ক্যান্সার বলে আতঙ্কিত হয়, ক্যান্সার নয়, কিন্তু এটা প্রস্টেটিক বৃদ্ধি, যার জন্যে অনেকগুলো ক্যান্সার না হলে অনেকগুলো লক্ষণ নিয়ে আসে। লক্ষণ যদি আমরা অবহেলা করি তারপর অনেকগুলো সমস্যা আসতে পারে, সুতরাং এটাকেও গুরুত্ব দেওয়া উচিত। আচ্ছা স্যার, একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে তার বিপিএইচ হয়েছে, অর্থাৎ তার লক্ষণগুলো কি থাকবে? বিপিএইচের ক্ষেত্রে প্রস্টেট গ্রন্থি বড় হচ্ছে। এবার আমরা প্রথমেই শুনলাম যে প্রস্টেট গ্রন্থিটা ইউরেথ্রা মানে পেচ্ছাপের নালীকে ঘিরে থাকে। তা কোনো জিনিস যখন এনলার্জ হচ্ছে, সেটা অবভিয়াসলি একটা টিউবলাইক স্ট্রাকচার, তাকে প্রেস করবে। প্রেস করলে ওখান দিয়ে যে ইউরিন যে ফ্লো, সেই ফ্লোর রাস্তাকে অনেকটা আটকে দিচ্ছে। তার জন্য কী হচ্ছে দেখুন, নিজেরাই যদি আমরা ভাবি, যদি একটা ফ্লোর রাস্তা আটকে দেয় তাহলে কী হবে, তার স্পিড কমবে। তার মানে ইউরিনের যে ফ্লো মানে ইউরিনের যে ধারা, সেই ধারাটার গতি কমবে। এবং দেখা যাবে যে পেচ্ছাপ করার সময় যে আমরা যে একটা স্পন্টেনিয়াস ইউরিন পাস করি, তখন আমাকে স্ট্রেন করতে হবে, কেন যেহেতু একটা অবস্ট্রাকশান বাইরে থেকে চাপ দিচ্ছে। তাহলে আমরা ফোর্সফুলি একটা চাপ দিতে হচ্ছে, মানে স্ট্রেন করতে হচ্ছে। ফ্লো কম, স্ট্রেন কম। এবং ইউরিন করার পর দেখা যাচ্ছে যে ইউরিনের পরেও কিছু কিছু ফোঁটা ফোঁটা ইউরিন পরে হয়ে যাচ্ছে। এবং আরও যেটা হচ্ছে যে পেশেন্ট ফিল করে যে তার ইউরিন মানে ভয়েড করার পর যে ইউরিন ক্লিয়ার হলো না, বলছে ডাক্তারবাবু আমার পেচ্ছাপ একদম স্যাটিসফাইড নই, আমার মনে হচ্ছে পেচ্ছাপ থেকে যাচ্ছে, এইগুলো আসছে। এরপরও যেগুলো আসে মানে কিছু নিয়ে আসে, যেগুলো মানুষ বেশি চিন্তিত হয়ে পড়ে, ধরুন বারবার পেচ্ছাপে যাওয়া, সেটা দিনের বেলায় হতে পারে যেটা আমরা ফ্রিকোয়েন্সি বলি, সেটা রাত্রিতেও হতে পারে যেটাকে নকচিরিয়া আমরা বলি। এবং আরও যেটা হয় সবচেয়ে যেটা সাংঘাতিক, আমাদেরকে যেটা মানে মেল পার্সনদের যেটা প্রবলেম করে, সেটা হচ্ছে ইউরিন ধরে রাখতে না পারা। ইউরিন পেলো, ইউরিন হোল্ড করতে পারলাম না, ফলে অনেক সময় জামা কাপড় আমরা করে ফেলছি, মানে ইনকন্টিনেন্স, মানে ফ্রিকোয়েন্সি ইনকন্টিনেন্স যেটা হয়ে যাচ্ছে। সেই জন্য তখনই আমরা মানে সেই সমস্যার জন্য আমরা সঙ্গে সঙ্গে দৌড়ই। কিন্তু তার আগেও এটা অনেক পরে আসে, তার আগেও কিন্তু আমরা সচেতন হতে পারি।
এর সচেতনতা যদি থাকে তাহলে নিশ্চয়ই অবশ্যই এই cure জিনিসটাকে possible। আটকানো যায়, অবশ্যই কন্ট্রোল করা যায় এবং স্বাভাবিক জীবনযাপন করা যায়। আচ্ছা, বিপিএইচ তো বুঝলাম। এবার অনেকে বলে যে প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাচ্ছে মানে তার ক্যান্সার হয়েছে, একটা ভীতি কোথাও না কোথাও থাকে। তো এবার এটা কতটা লজিক্যাল, কতটা লজিক রয়েছে এর মধ্যে? প্রথম কথা হচ্ছে প্রস্টেটের যে বৃদ্ধি সেটা প্রস্টেট বিপিএইচের জন্য হতে পারে, প্রস্টেট ক্যান্সার হতে পারে, কিন্তু দুটো কিন্তু একই জিনিস নয়। মানে কারো যদি বিপিএইচ হয় তার প্রস্টেট ক্যান্সার হবে এরকম কোনো কথা নেই। মানে বিপিএইচ থেকে প্রস্টেট ক্যান্সার হয় না, সম্পূর্ণ আলাদা। তার কারণটা হচ্ছে কি প্রস্টেট যে গ্রন্থি, যেটা আমরা বলুন ধরুন একটা সুপ্রিমোটো স্ট্রাকচার যেটা নর্মালি 17 থেকে 20 গ্রাম থাকে, যেটা আপনি বলেন মানে ওই এজটা, মানে যখন পেশেন্টের এজ অ্যারাউন্ড বিলো 40 ইয়ার্স তখন ওই প্রস্টেট 17 to 20 গ্রাম থাকে। সেই 20 গ্রামের পরে আস্তে আস্তে বাড়তে থাকে। এবার যেটা হচ্ছে যে যখন ওই প্রস্টেট গ্রন্থির মধ্যে বিভিন্ন ধরুন বিভিন্ন অংশ রয়েছে, যেখানে বিপিএইচ যেটা ডেভেলপ করে সেই যে অংশটা থেকে তৈরি হয়, প্রস্টেট ক্যান্সার কিন্তু অন্য জায়গা থেকে তৈরি হয়। দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা স্পেস। তাহলে কি কোনো রকম কোনো কানেকশন নেই যে দুটো আলাদা? বিপিএইচ হলে তার যে প্রস্টেটিক কার্সিনোমা হবে, অর্থাৎ প্রস্টেটের ক্যান্সার হবে, তার কোনো দুটো ব্যাপার নেই? সম্পূর্ণ আলাদা প্যাথোলজি, দুটো সম্পূর্ণ আলাদা আলাদা থেকে তৈরি হয়। এটা মানুষের ভ্রান্ত ধারণা যে আমার বিপিএইচ হয়েছে তার মানে আমার প্রস্টেট ক্যান্সার রয়েছে বা প্রস্টেট ক্যান্সার হতে পারে। আচ্ছা স্যার, বিপিএইচ যদি সঠিক সময়ে ধরা না পড়ে তাহলে পরবর্তীকালে কি কি সমস্যা হতে পারে? বিপিএইচ শুরুতে অ্যাকচুয়ালি কোনো খুব একটা লক্ষণ থাকে না, সেই জন্যই মানুষ অনেক সময় মানে অনেক দেরি করে আসেন। প্রথম যেটা আলোচনা হলো বিপিএইচের সবই ইউরিনের ফ্লো রিলেটেড, কারো স্পিড কম, কেউ ক্ষেত্রে মানে স্পিড কম, কখনো পেচ্ছাপ ধরে রাখতে পারছেন না, বারবার যাচ্ছেন এগুলো। এবার দেখুন কোনো মেল পার্সন যদি রাত্রিতে, যেটা বললাম নকচিউরিয়া, রাত্রিতে বারবার ঘুম ভাঙছেন, রাত যেতে হচ্ছে, তাহলে সেই মানুষ তো সারাত্রি জেগেই রয়েছেন, তার পরের দিন সে কাজ করবেন কীভাবে? সে তো মানে টোটাল আনফিট। সে মানে তার যে দৈনন্দিন যে লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে গেল। এটা গেল একটা। সেকেন্ড যেটা হচ্ছে যে একটা মানুষ কাজে রয়েছেন, তিনি যদি বারবার টয়লেট করতে যান ফ্রিকোয়েন্সি, যেটা ধরুন নর্মালি আমরা 6 থেকে 7 বার সারাদিনে যাচ্ছি, সেদিন 10-12 বার যাচ্ছেন বা 15 বার যাচ্ছেন, তা সে একটা কোনো কাজ যে সেটা মনোযোগ দিয়ে করতে পারবেন না। তারপরে যেটা হচ্ছে এবার আমরা যদি লজিক্যালি দেখি, দেখুন আমরা জানলাম যে বিপিএইচ হলে ইউরেথ্রাকে কম্প্রেস করছে, তা ইউরেথ্রাকে কম্প্রেস করলে তিনিই বলছেন যে আমার পেচ্ছাপ ক্লিয়ার হচ্ছে না। তাহলে কি হচ্ছে, পেচ্ছাপ যদি ক্লিয়ার না হয় তাহলে ব্লাডারের মধ্যে পেচ্ছাপ জমা থাকবে। পেচ্ছাপ যদি জমা থাকে, যে কোনো জিনিস যখন স্টোর হয়ে থাকলে তার ইনফেকশনের চান্স বেশি, তাহলে একটা ইনফেকশন হতে পারে, রাইট? তখন সেই মানুষের পেচ্ছাপে জ্বালা বলুন, জ্বর, এইগুলো তাকে কষ্ট দেবে, তাহলে ইউরিনারি ইনফেকশন, রাইট? ইউরিনারি ইনফেকশন হওয়ার পর যেটা হয়তো বিপিএইচ বড় হলে সেখান থেকে রক্ত আসতে পারে পেচ্ছাপ দিয়ে, হিমাচুরিয়া যেটা আমরা বলি। পেচ্ছাপ দিয়ে রক্ত আসার পর তারপর যেটা হতে পারে, ধরুন পেচ্ছাপের থলিতে পেচ্ছাপ জমা থাকলো, পেচ্ছাপ জমা থাকলে কী হবে, ওখানে ব্লাডারের মধ্যে প্রেশার ইনক্রিজ করছে, সেই প্রেশার যখন ইনক্রিজ করবে তখন সেই প্রেশার পেছন দিকে যাবে, ট্রান্সমিট হবে, যেটা ইউরেটার থেকে যে কিডনি থেকে যে নালিটা আসছে পেচ্ছাপের ব্লাডারে, সেই নালি দিয়ে প্রেশার ইউরিন ব্যাক প্রেশার উপর দিকে যাবে কিডনির উপরে। এবার আমরা ঠান্ডা মাথায় বেলুন করে আমরা ফু দিই, তো বেলুনটা তো ফোলে, সেখানে হাওয়া দিয়ে আমরা ফোলাচ্ছি, কিন্তু এখানে তেমনি ইউরিন ব্যাক প্রেশার এসে তার কিডনিকে ফুলিয়ে দেবে, তাহলে কিডনি ড্যামেজ হবে, যেটা কিডনি ফুলে যাকে হাইড্রোনেফ্রোসিস বলি, বা ইউরেটারকে ফুলে যাকে হাইড্রোইউরেটার বলি, এটা মেডিকেল টার্ম, কিন্তু ওই নালি কিডনি ফুলে যেতে পারে। এবার ফুলে গেলে কী অসুবিধে, কিডনিটাই ড্যামেজ হবে। তাহলে আমরা কী পেলাম, ইনফেকশন, ইউরিন ইনফেকশন, ব্লাড, যেটা আমরা প্যানিক হয়ে দৌড়ে আসি। তারপর সাইলেন্টলি যেটা হচ্ছে সবচেয়ে ক্ষতিকারক যেটা, সেটা হচ্ছে কিডনি ড্যামেজ হওয়া। ইভেন এরকম হয় পেশেন্টের ডায়ালিসিস পর্যন্ত মানে পৌঁছে যায়, মানে কিডনি এত অবহেলা হয়। ঠিক, এইগুলো আরও যে কারণে একটা এমার্জেন্সি কন্ডিশন, সেক্ষেত্রে পেচ্ছাপের স্পিড কমতে কমতে এমন জায়গায় পৌঁছে যায় যে হঠাৎ কোনো একদিন দেখা গেল সেই মানুষটি তলপেটে অসহ্য ব্যথা, ইউরিন হচ্ছে না, যেটা অ্যাকিউট রিটেনশন। সেই অ্যাকিউট রিটেনশন একটা এমার্জেন্সি কন্ডিশন, যেখানে পেশেন্টটা ছটফট করছেন ব্যথায়, পেচ্ছাপ হচ্ছে না, তলপেটে ব্যথা, তখন তিনি সেই অবস্থায়ও আসতে পারেন। তবে একটাই আমি মেসেজ এক্ষেত্রে শেয়ার করব, সেটা হচ্ছে যদি এই অ্যাকিউট রিটেনশন হয়, প্লিজ প্যানিক হবেন না। সেই সময় কোনো একটা নিকটবর্তী হসপিটালে প্লিজ যাবেন, বা কোনো ট্রেন্ড পারসন যার কাছে প্লিজ ক্যাথেটার পরিয়ে নেবেন। কারণ এইটার জন্য মানুষকে দেখেছি মানে মানে কী বলবো, একটা প্যানিক হয়ে যাচ্ছে, তাই প্রচণ্ড ভয় পেয়ে একদম সকালে সেই কাছের মানুষটি ব্যথায় ছটফট করছেন, তার পেচ্ছাপ হচ্ছে না, কোথায় যাবে দিশেহারা,
আর ইউরিনের যদি ব্লাড আসে সেক্ষেত্রেও আমি বলবো যে ওই সময় একটু কাছাকাছি ডাক্তারের কাছে যাওয়া, এবং সেই সময় তখনও আমাদের ক্যাথেটার করতে হয় অনেক সময় অবস্থা দেখে। বিপিএইচটা খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেল। এবার আরেকটা টপিকে আসা যাক। অনেকে সবসময় কিছু একটা হচ্ছে শরীরে, গুগল করে আসে যে ক্যান্সার হয়েছে। তো এবার এই ক্যান্সারের টপিকটাই ধরা যাক। তো যেটাকে বলা হয় প্রস্টেটিক কার্সিনোমা, অর্থাৎ প্রস্টেটের ক্যান্সার। কি এটা, কেন হয়, কিভাবে হয় এটা? যে কোনো অর্গানের মতোই প্রস্টেটের ক্ষেত্রেও প্রস্টেট ক্যান্সার তো সব অর্গানেই হয়, তা প্রস্টেট ক্যান্সার হয়। অবভিয়াসলি এটা বিনাইনের ঠিক অপোজিট। কেন বিনাইনের ক্ষেত্রে আমরা দেখলাম, দেখুন সেই ক্যান্সারজনিত কারণে কেউ ক্ষতি হচ্ছে সেটা আমি বললাম না, তার মানে প্রস্টেট বড় হওয়ার জন্য যে প্রেশার জন্য যেগুলো সেইগুলো আমরা নিয়ে গেলাম। এবার ক্যান্সারের ক্ষেত্রে আমরা এবার আসছি যে ক্যান্সারের ক্ষেত্রে সবচেয়ে অদ্ভুত ব্যাপার, প্রস্টেট ক্যান্সার অধিকাংশ ক্ষেত্রেই শুরুতে কোনো লক্ষণ থাকে না। প্লিজ, কোনো লক্ষণ থাকে না। এবং যদি লক্ষণ শুরু হয় সেটা ওই বিপিএইচের মতোই, যেগুলো আমরা দেখলাম যে শুরুতে যেটা দেখলাম, বারবার পেচ্ছাপে যাওয়া, পেচ্ছাপ ধরে রাখতে না পারা, সেই পেচ্ছাপে যাওয়াটা দিনের বেলা হতে পারে, রাত্রিতেও হতে পারে, এবং পেচ্ছাপ ক্লিয়ার হচ্ছে না, যেগুলো আমরা অ্যাকচুয়ালি এটাকে এলইউটিএস বলা হয়, লোয়ার ইউরিটাক সিমটমস, যেটা বিপিএইচের ক্ষেত্রে থাকে সেটা প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রেও আসতে পারে না, সিমটমসগুলো অনেকটাই সেম। আছে। তার সত্ত্বেও যেটা হয়, যখন আরও কিছু যেই লক্ষণগুলো আসছে বলছি, সেগুলো যদি ক্যান্সারটা অ্যাডভান্স হয় বা মেটাস্টেটিক ছড়িয়ে গেছে, তাহলে এইগুলো এক্সট্রা অ্যাড হবে। কীরকম? ধরুন বিপিএইচ আমরা দেখেছিলাম প্রস্টেট থেকে, প্রস্টেট বৃদ্ধির জন্য রক্ত বেরোয় পেচ্ছাপ দিয়ে, প্রস্টেট ক্যান্সারও পেতে পারে। এবার যদি মেটাস্টেটিক হয়, প্রস্টেট ক্যান্সারের একটা মানে বৈশিষ্ট্য হচ্ছে এরা বোনস মানে হাড়গুলোতে ছড়িয়ে যায়। আমাদের যে স্পাইনাল মানে কলাম কর্ড, মানে স্পাইনাল কর্ডের ভার্টিব্রাল বডি, যে ভার্টিব্রাল যে কলামটা রয়েছে, মেরুদণ্ড যেটা, এবং যে পিঠে যে হাড়গুলো রয়েছে, ওইখানে প্রস্টেট ক্যান্সার সেলগুলো ছড়িয়ে পড়ে। সেই যে অনেক সময় মানুষ মানে একটা বয়স্ক ভদ্রলোক এসে বললেন, ডাক্তারবাবু আমার কোমরে ব্যথা, পিঠের হাড়গুলোতে ব্যথা, তখন কিন্তু আমাদের সেখানে অ্যাটেনশন থাকে প্রস্টেট ক্যান্সার নয় তো। কেন? প্রস্টেট ক্যান্সারের লক্ষণই হচ্ছে বোনসগুলোতে ছড়িয়ে পড়া। এটা কি বিপিএইচ এর লক্ষণ নয়? আচ্ছা, এটা বিপিএইচ এ হয় না। এই জন্য ক্যান্সার মানে ছড়িয়ে পড়ে, অ্যাগ্রেসিভ, মেটাস্টেটিক মানে ছড়িয়ে পড়ছে। বিপিএইচ তো লোকালাইজড, সেটা লোকাল বৃদ্ধি হচ্ছে, কিন্তু ক্যান্সারের বৈশিষ্ট্য হচ্ছে ছড়িয়ে পড়া, রাইট? ছড়িয়ে পড়া। আর এটা লোকালাইজ, ওখানে থেকে সমস্যা করছে, কিন্তু এখানে থেকেও করছে, প্লাস ও ছড়িয়ে যাচ্ছে। এবার ছড়িয়ে যাওয়ার জন্য কী হচ্ছে, যদি কোনো বোন পেন নিয়ে আসে, তবে এটা নিয়ে আতঙ্কিত হবে না, কারণ লো ব্যাক পেন খুব কমন, যে আমার লো ব্যাক পেন হয়েছে বা আমার ক্যান্সার হয়েছে, এটা কোনো প্যানিক হবে না। কিন্তু জাস্ট খেয়াল রাখা যে পেন হতে পারে, যেটা বোন মানে হাড়গুলোতে। সেকেন্ড যেটা হচ্ছে যে দেখবেন কেন ক্যান্সারের পেশেন্ট দেখবেন খেতে ইচ্ছে করে না, যে আমার খাওয়ার ইচ্ছে নেই, লস অফ অ্যাপেটাইট যেটা আমরা বলি, খিদে নেই, হ্যাঁ, দুর্বল ভাব, হ্যাঁ, শরীরের উইকনেস আসছে, তখন কিন্তু জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তবে আর একটা জিনিস এই ক্ষেত্রে একটু শেয়ার করি, প্রস্টেট ক্যান্সার এবং প্রস্টেটের বৃদ্ধি নিয়ে যেটা আমরা আলোচনা করছি, সেখানে ধরুন এই বৈশিষ্ট্যগুলো তো অনেক কোনো মেডিকেল কন্ডিশনে হয়, যেমন ধরুন ডায়াবেটিস যাদের আছে, যাদের হার্ট ফেলিওর আছে, ইভেন কিডনির ডিজিজও যদি থাকে, হ্যাঁ, মেডিকেল যে কিডনি প্রবলেমগুলো, সেক্ষেত্রেও আমাদের বারবার পেচ্ছাপ বা এগুলো যেতে হয়। মানে আমি সবসময় একটা জিনিস বলবো যে সবসময় প্যানিক হবে না। আমার একটা মেডিকেল প্রবলেম, তার জন্য প্রস্টেট ক্যান্সার বলে আমি রাত দিন ঘুমলাম না, সেটাও কিন্তু আমাদের ঠিক না। মানে আমাদের ঠিক রাস্তায় এগোতে হবে, ঠিক আছে, যে সবসময় তা না। এটা একটা। সেকেন্ড যেটা হচ্ছে যে, এবং উল্টোও দেখেছি অনেক মানুষ যেটা ভাবেন যে একটা ডায়াবেটিস আছে, তিনি ডায়াবেটিসের ওষুধ নিচ্ছেন, তখন তিনি ডায়াবেটিসের জন্য তিনি হয়তো রাত্রেবেলায় কয়েকবার ওঠেন বা বারবার পেচ্ছাপে যান, তিনি এই সমস্যাগুলো তার এসে গেছে, সেটা হয়তো পরে দেখতে পাবো আমরা প্রস্টেটের বিপিএইচ বা প্রস্টেট ক্যান্সার, কিন্তু তিনি মাথায় ধরে রেখেছেন যে না, এটা তো আমার তো ডায়াবেটিসের জন্যে, আমি ডাক্তারের কাছে কেন যাব। কিন্তু কাইন্ডলি যদি কারো ডায়াবেটিসও থাকে, তার যদি এই সমস্যাগুলোও থাকে, সে কিন্তু ব্যাপারটা মাথায় রাখার দরকার যে ঠিক আছে, আমার একটা সমস্যা রয়েছে, আমি ওষুধ খাচ্ছি, আমার যে অন্য যেটা নয় সেটা কিন্তু আমার নেই, সেটা কনফার্ম করা। আমি বলছি না, আমার প্রত্যেকটা ক্ষেত্রে আমার একটাই মেসেজ, যে আমি যে স্বাভাবিক সুস্থ, ওই সমস্যাটা আমার নেই, আমি জানলাম, সেই জন্য আমার ডাক্তারের কাছে যাওয়া, বা সেই জন্য আমার এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া। আচ্ছা, বিপিএইচ আর এই প্রস্টেটিক ক্যান্সার, যেটা প্রস্টেটিক কার্সিনোমা বলা হয়, তো এই দুটোর মধ্যে অনেক তো সিমিলারিটিস রয়েছে। আচ্ছা, বিপিএইচ কি কোনোভাবে লাইফ থ্রেটনিং? অবশ্যই লাইফ থ্রেটনিং। ও, বিপিএইচ লাইফ থ্রেটনিং? অবশ্যই। কোথায় লাইফ থ্রেটনিং? যখন ধৈর্য মানে একটা সীমা রয়েছে। আমি নিজে ভাবুন না, যেহেতু আমার আলোচনা হলো, প্রস্টেটিক পেনফুল হচ্ছে কি, ধরুন একটা পেচ্ছাপ আটকে যাওয়া, সেটা যার হয় তিনিই জানেন যে কী কষ্ট, সাংঘাতিক পেনফুল, অ্যাকিউট ইরিটেশন সাংঘাতিক পেশেন্ট ছটপট করে। আপনি ভাবুন না, সেই মানুষের 3-4 ঘন্টা পেচ্ছাপ করছেন না, আমরা এই পেচ্ছাপ
মানে যদি কোনো সিচুয়েশনে পড়ি যে পেচ্ছাপ করতে পারছি না, উপায় নেই, তখনই কি কষ্ট হয় আমাদের। সেই মানুষটা 3-4 ঘন্টা তার পেচ্ছাপ পাচ্ছে কিন্তু পেচ্ছাপ বেরোচ্ছে না, বা সেটা যে কী পেনফুল তিনিই অনুভব করেন, ছটপট করবেন, পেচ্ছাপ বেরোচ্ছে না, তলপটে ব্যথা হচ্ছে, পেচ্ছাপ আসছে না, মানে সেটা কী বলবো, মানে সেটা সেই মানুষটাই বুঝবেন, আমাদের ভাষায় বোঝা সম্ভব নয়। এটা গেল একটা পেনফুল। সেকেন্ড হচ্ছে ধরুন ভাবুন না, একটা ব্লিডিং আসছে ইউরিন দিয়ে, হঠাৎ ব্লাড আসে, সেটা একটা প্যানিকড, হঠাৎ আমার পেচ্ছাপ দিয়ে রক্ত দেখলেই আমরা প্যানিক হই, সাধারণ মানুষ বা যে কোনো মানুষের রক্ত। সেকেন্ড এবার রক্ত এমন হয় যে রক্ত বেরোতে বেরোতে শরীরেও অনেক সময় রক্তশূন্য হয়ে যায়, তখন আমাদের ইভেন ব্লাড ট্রান্সফিউশনও করতে হয়। আরও সেটা হচ্ছে রক্ত বেরোনোর আরও যেটা সমস্যা হচ্ছে, রক্ত যেই বেরোচ্ছে সেই রক্ত জমাট বাঁধবে নর্মাল প্রসেসে, সেই রক্ত জমাট বেঁধে পেচ্ছাপের রাস্তাকে আরও বন্ধ করে দেবে, ক্লট রিটেনশন যেটা আমরা বলি। প্রস্টেটের জন্য পেচ্ছাপ আটকে যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। অনেক সময় ব্লিডিংয়ের জন্য হয়তো দেখা যাচ্ছে রাস্তাটা তো সরু না, ব্লিডিংয়ের যে ব্লাড, সেই ব্লাড শক্ত হয়ে জমাট বেঁধে রাস্তাটা আটকে দিল, একই ব্যাপার। আমার প্যাসেজ যদি বন্ধ হয়ে যায় তাহলে ইউরিন তো আসবে না, সেটাকে আমরা বলি ক্লট রিটেনশন। সেই ক্লট রিটেনশন যদি তাহলে তো সেটা একই নিয়ে আসবে, ঠিক আছে। মানে এইগুলো যে কি পেনফুল হলো। সাইলেন্ট কিলার যেটা যেটা আমি মানে আমার মতে বলে যে পেশেন্টের অলরেডি ইউরিন যেটা হচ্ছে না, ব্লাডের জমা পড়ছে, এবং রেকারেন্ট যে ইউটিআই, পেশেন্টের জ্বর হচ্ছে, এগুলো যে কষ্ট হচ্ছে, তার রেকারেন্ট কিডনি ড্যামেজ হয়, ক্রনিক যে পাইলোনেফ্রাইটিস বা এইগুলো ব্যাপারগুলো হয়, কিডনিগুলো বারবার যদি ইনফেকশন হয়, কিডনির উপর ইনসাল্ট, সেই কিডনি তো পার্মানেন্ট ড্যামেজ হচ্ছে। একটা সময় যখন প্রকাশ পাচ্ছে তখন আমাদের হাতের বাইরে। তার থেকেও বড় যেটা যেটা আমরা মেডিকেল টার্মে আপার ট্র্যাক চেঞ্জ, আপার ট্র্যাক মানে কিডনি এবং ইউরেটার যে নালিটা তার উপরে ওই অংশটা, ওই অংশ যখন ড্যামেজ হচ্ছে, যখন ফুলে যাচ্ছে, সে তো পার্মানেন্ট ড্যামেজ হচ্ছে। তার কিডনি ধরুন যে টিস্যু থাকে, সেটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে তো তার কার্যক্ষমতা কমে গেল। সেই কার্যক্ষমতা কমে গেলে আমাদের কিডনির কাজ হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট এক্সক্রিট করা, তাই না, বর্জ্য পদার্থকে বের করে দেওয়া শরীর থেকে। সে যদি কাজ না, তার শরীরে বর্জ্য পদার্থ জমা থাকবে, তো তাহলে কিডনির ফাংশনটা বন্ধ করে অবভিয়াসলি তখন তার ডায়ালিসিসের কাছে আমাদের যেতে হবে। এবার একটা মানুষ ভাবনা যে সুস্থ মানুষ যে সারা জীবন আমরা চলতে পারি, সে টোটালি ডায়ালিসিস ডিপেন্ডেন্ট, সেটা কেমন হয়, কিডনিগুলো নষ্ট হয়ে গেল। সুতরাং সামান্য একটা জিনিস, যেটা সামান্য বলবো এই কারণে, কারণ এইগুলো আগে থেকে আটকে দেওয়া যায়, সেটা যদি প্রথম থেকে আমরা আটকে দিই তাহলে তো এই সমস্যার সম্মুখীন হতে হয় না। আচ্ছা, আমরা বিপিএইচ জানলাম, আমরা প্রস্টেটিক ক্যান্সারের ব্যাপারে জানলাম, অনেক সিমিলারিটিস রয়েছে এর মধ্যে, কিন্তু এগুলোকে ডায়াগনোসিস করব কি করে? খুব ভালো প্রশ্ন। প্রথম হচ্ছে যে এই এখন পর্যন্ত যেটা আমরা জানলাম, দুটোর লক্ষণগুলো কী কী, এই যে ইউরিনের যে ফ্লো বা এই রিলেটেড বা যেগুলো জানলাম, প্রস্টেট ক্যান্সার হলে কী হয়, এগুলো জানলাম। সুতরাং লক্ষণ একটা যেটা আমাকে সেই মানুষটি এসে বলবে, ডাক্তারবাবু এটা আছে, বা আমি তার কাছে কোশ্চেন করলে আমি জানতে পারবো। অনেক সময় সত্যি কথা পেশেন্ট বলে না, ডাক্তারবাবু আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের সেখান থেকে কোশ্চেনগুলো বের করতে হয় যে এই অসুবিধা আছে, তখন তিনি বলেন, কারণ তিনি জানেন এটা তো নর্মাল, বয়স হলে স্পিড কমে, এগুলো। তার ফার্স্ট হচ্ছে লক্ষণ আমাদের জানলাম। লক্ষণ জানার পর পেশেন্ট মানুষটিকে যখন আমি দেখছি, তারপর আমার কিছু ফিজিক্যাল এক্সামিনেশন থাকে, সেই মানুষটাকে ফিজিক্যালি দেখি। ধরুন একটা মানুষ জানেই না যে তার পেচ্ছাপের থলি ফোলা, আমরা হাত দিয়ে পরিষ্কার দেখতে পাই যে পেচ্ছাপের থলি ফোলা রয়েছে, নিজে সে বুঝতে পারে, সে জানে না। যখন বলি এটা কবে থেকে আছে, না ডাক্তার এই ফোলাটা তো আছে, তখন তিনি অবহেলা করে দিয়েছেন, জানেন না, সেই সচেতনতা নেই। এটা হয়, এরকম তো আমাদের মানে সমাজে অনেক মানুষ তো রয়েছেন, সেটা তো আমাকে তাদেরকে তো সেভাবে গাইড করা তো দরকার। তো আমরা যখন দেখলাম, তার দেখলাম ব্লাডার ফুল, সে জানি না, অলরেডি তার কিন্তু চেঞ্জ হচ্ছে। এক সেকেন্ড যেটা হচ্ছে, তারপর আমরা ওখানকার যে অংশগুলো, জেনিটালিগুলো দেখে নিই। দেখে নেওয়ার পর খুব ইম্পর্টেন্ট যেটা, আমরা ইউরোলজি যে সবচেয়ে বড় জায়গা, মানে বলতে পারেন মেডিসিন ডক্টরের স্টেথোস্কোপ যেমন আমাদের সেরকম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা আঙুল দিয়ে ওনার পায়খানা রাস্তায় হাত দিয়ে আমরা প্রস্টেটটা ফিল করি। আচ্ছা, প্রস্টেটটা দেখি। ধরুন একটা মানুষ প্রথমে এলো, প্রথমেই তো সব টেস্ট নাও করে আসতে পারেন, তাহলে আমরা হাত দিয়ে দেখি সেই প্রস্টেটটা কতটা ইনলার্জড, সেটা আমরা বুঝতে পারি। আঙুল দিয়ে হাত দিয়ে পায়খানা রাস্তায় হাত দিয়ে দেখলাম প্রস্টেটটা কত ইনলার্জড। এবার দেখলাম প্রস্টেটটা এনলার্জমেন্টের সাথে প্রস্টেটটা ফিল করি, হার্ড না নর্মাল ফিলিংস। যদি হার্ড হয় তাহলে কিন্তু ক্যান্সারের দিকে, যদি নর্মাল বা ফার্ম হয় আর ফিলিংস রয়েছে, তাহলে কী দেখলাম, সাইজ। এবার কি দেখলাম না, তার ফিলিংসটা মানে তার কনসিস্টেন্সি কী, হার্ড না সফট না এই ফার্ম। তারপর দেখলাম তার সারফেসটা স্মুথ না এবড়ো খেবড়ো। সাধারণত যেগুলো বিনাইন কজ সেগুলো কিন্তু সিমিট্রি থাকে, স্মুথ থাকে, কিন্তু যখন ম্যালিগন্যান্সি বলছেন, ক্যান্সার বলছেন, তখন কিন্তু এবড়ে খেবড়ো, হার্ড, নোডুলার থাকে, হ্যাঁ এইগুলো থাকে। সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমাদেরকে গাইড করে। সুতরাং লক্ষণ, তারপর ফিজিক্যাল এক্সামিনেশন হয়ে গেল। তারপরে সেই মানুষটিকে আমরা যেটা করি, কিছু বেসিক টেস্ট আমরা করতে দিই, যেমন একটা আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফি আমরা যদি কেউবি উইথ পিভিআর বলে একটা ইউজ করি, যেটা হচ্ছে কিডনি, ইউরিনারি ব্লাডার, প্রস্টেট ওই জায়গাটা, তার সঙ্গে কতটা ইউরিন থেকে যাচ্ছে, যে বললাম না ইউরিন থেকে যাচ্ছে কত, সেই মেজারমেন্ট এগুলো করা হয়।
এটা হলো। তারপর যেটা হচ্ছে অবশ্যই তার ইউরিন টেস্ট কোনো ইনফেকশন আছে কি না, কারণ ইউরিন জমা থাকলে একটা ইনফেকশনের চান্স থাকে, যেটা উনি জানেন না। তারপর তার কিডনি ফাংশন কেমন, যেগুলো আমরা কেন বলুন তো, প্রস্টেট বড় হওয়ার জন্য যে যে সমস্যাগুলো আসতে পারে, কিডনি তো ড্যামেজ হতে পারে জানলাম, তাতে ইউরিন ব্লাড টেস্ট করে দেখলাম যে কিডনিটা ঠিক আছে কি না, সেইটা আমরা দেখে নিচ্ছি। আর একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, আমরা 40 ইয়ার্সের পর 50 ইয়ার্সের পর কিন্তু আমরা ব্লাড ফর সিয়াম পিএসএ রুটিনলি করাই। এটা কিন্তু ইন্টারন্যাশনাল রেকমেন্ডেশন, যেখানে বলা হয়েছে যে মোর দ্যান 50 ইয়ার্স আমাদেরকে পিএসএ বলে একটা টেস্ট করা হয়, যেটা প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন ব্লাডে দেখা হয়। এবং প্রস্টেট স্পেসিফিক মানে বুঝতে টার্মটার মধ্যে যে প্রস্টেট গ্ল্যান্ড থেকে এটা হয়, বোঝা যাচ্ছে প্রস্টেট অরিজিন। কিন্তু এটা শুধু ক্যান্সারে বাড়ে তা না, বিভিন্ন অনেক কারণে বাড়ে। মানে এটাও প্যানিক হওয়ার জায়গা নেই যে প্রস্টেট পিএসএ বেড়েছে মানে আমার ক্যান্সার না, অনেক কারণে। কিন্তু ওটা আমাদের গাইড করে, যেমন বিরিয়ানির ক্ষেত্রে কম বাড়ে, প্রস্টেট ক্যান্সারের অনেক বাড়ে, সেটা মানে কয়েক টাইমস বেশি হয়ে যায়, কেমন, সেটা আমাদের গাইড করে। এটা নয় তো, তাহলে আমরা কী কী করলাম, লক্ষণগুলো জানলাম, তাদের সেই মানুষটির কাছ থেকে জানলাম, বা আমরা কিছু কোশ্চেন করে জিজ্ঞেস করলাম লক্ষণ, আমরা ফিজিক্যালি তাকে দেখলাম, সেক্ষেত্রে তার প্রস্টেটটা, স্পেশালি প্রস্টেটটা, ডিআরই পায়খানা রাস্তা হাত দিয়ে দেখলাম যে প্রস্টেটটা কতটা বড় বা কী। থার্ড যেটা আমার আল্ট্রাসোনো মানে ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, আল্ট্রাসোনোগ্রাফি, ইউএসজি ব্লাড টেস্ট করলাম, সেটা কিডনি ফাংশন কেমন আছে একদম। প্লাস তার যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে পিএসএ, সিরাম পিএসএ। এবার পিএসএ যদি গাইড করে হাই, বা ডিআরই যদি ফিল করে বলে যে না সাসপেক্টেড, তখন আমাদের বায়োপসিও লাগে, প্রস্টেট বায়োপসি, রাইট। সুতরাং তাহলে কী দাঁড়ালো, আমাদের প্রস্টেট বৃদ্ধি হলে প্রথমে লক্ষণ, তারপরে এই টেস্টগুলো করে ওখান থেকে কিন্তু আমরা বিপিএইচ মানে বিনাইন যেটা, ম্যালিগন্যান্ট যেটা, দুটোই কিন্তু আলাদা করে নিলাম, রাইট। এবার যে ম্যালিগন্যান্ট প্রুভ করবো কখন, ম্যালিগন্যান্ট তখন আন্দাজে আমরা সাসপেক্ট করলাম, কিন্তু তাকে মানুষটিকে কখন বলো যে আমরা ক্যান্সার আছে, বা তার পরিবারকে কখন জানাবো, আমরা যখন বায়োপসি নেবো, বায়োপসি নেওয়ার পর যখন সেই বায়োপসি টিস্যুতে বলবে যে এটা ম্যালিগন্যান্সি আছে, তখনই আমরা সেটা বলবো যে না, ওটা বায়োপসির পরে কনফার্ম হওয়া যায়। কিন্তু তার আগে অনেকটাই আমরা ধরে নিতে পারি যে কোন দিকে যাচ্ছি আমরা, ঠিক আছে। এভাবেই কিন্তু আমরা ডিফারেন্স করি। আচ্ছা, এবার প্রস্টেট ক্যান্সার যদি প্রমাণ হয়, তারপরে এমআরআই বা পেট স্ক্যান যেগুলো আছে সেগুলো কোথাতে ছড়িয়েছে, কারণ একটু আগে বলেছিলাম যে মেটাস্টেজগুলো এই পেনগুলো হয়, তার পুরো ট্রিটমেন্টটাই আলাদা। প্রথমে সেটাকে ডায়াগনোসিস করা, সেই কারণটা জানা, সেই অবস্থাটা কোথা সেটা জানা, কারণ এই কারণে জানা তার প্রত্যেকটা স্টেপে তার ট্রিটমেন্ট আলাদা। আচ্ছা, রাইট। কারণ আমাকে পরবর্তী ধাপটা এগোতে হবে। প্রথমে আমাকে জানতে হবে জিনিসটা কী, সেই জিনিসটা জানার পর সেটা কোন অবস্থায় আছে আমাকে জানতে হবে, কারণ সেই অবস্থা হিসেবে কিন্তু আমাকে সেই মেন লক্ষ্য হচ্ছে মানুষটাকে ভালো রাখা, মানুষটাকে সেফ এবং বেস্ট, একদম সেফ এবং বেস্ট ট্রিটমেন্ট দেওয়া আমাদের গোল, রাইট। যদি ইনিশিয়াল আছে তাকে চাইবো সেই পরের স্টেপে যাতে না যাওয়া, বা চেষ্টা করা সেটাকে নর্মাল অবস্থা নিয়ে আসে, এটা আমাদের গোল। সেই হিসেবে প্রত্যেকটা জিনিস আমাদের জানা দরকার। এবার আসা যাক ট্রিটমেন্টের পার্টে। এই বিপিএইচ এর ট্রিটমেন্ট কিভাবে হয়, এবং তার সাথে সাথে এই প্রস্টেটিক কার্সিনোমার ট্রিটমেন্টটা কিভাবে হয়? বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া, যেখানে বেসিক্যালি আমরা প্রথমে কিন্তু শুরুতে যদি পেশেন্ট ইনিশিয়াল ফেজে আসেন বা শুরুর দিকটা কিন্তু আমরা মেডিসিন দিয়েই স্টার্ট করি। এটাও ঠিক, মেডিসিন দিয়ে কিন্তু মানুষ দীর্ঘদিন কেন সারা জীবনে ভালো থাকতে পারেন, তিনি যদি ওষুধটা ঠিকমতো খান, ঠিকমতো ফলো আপে থাকেন। আমরা দেখেছি অধিকাংশ মানুষই ভালো থাকেন, কিন্তু সত্যি কথা বলে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যেটা অবহেলা হয়, মানে ওষুধগুলো খাওয়ার পর সেই মানুষটা নর্মাল লাইফে ফিরে আসেন, যে সব কিছু নর্মাল, তখন সেই মানুষটা ওষুধ বন্ধ করে দেন। এটা সবচেয়ে বড় ভুল দেখ। এবং আরেকটা যেটা সত্যি কথা বলতে যেটা দাঁড়ায়, ওষুধগুলো একটু ব্যয় সাপেক্ষ। একটা মানুষ প্রতিদিন ধরুন ওই টাকার ওষুধ অনেক সময় খেতে পারেন না, ঠিক আছে, তখন কিন্তু সে ডিসকন্টিনিউ করে, এটা বুঝতে পারি যে ওষুধগুলো, আমি সে পক্ষে পরে আসবো। এটা হলো একটা। এবার সেকেন্ড হচ্ছে, সব ক্ষেত্রে কিন্তু প্রস্টেট বড় হলেই আমরা কিন্তু এটা ক্যান্সার নয় সেই ক্ষেত্রে বলছি, ক্যান্সার পার্টটা পরে, সব ক্ষেত্রে যদি প্রস্টেট বড় হয় প্রথমে কিন্তু আমরা মেডিসিন দিয়ে স্টার্ট করলাম। কিছু কন্ডিশন থাকে যেখানে সার্জারি প্রয়োজন, রাইট। লোকের ধারণা প্রস্টেট বড় হলেই অপারেশন, না, প্রস্টেট বড় হলে মেডিসিন দিয়ে দেওয়া হয়। এবং কিছু কন্ডিশন আছে যেখানে অপারেশনের রাস্তা নেই, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমাদের অপারেশনই করতে, ওষুধ দিয়ে হবে না, ওটা লাস্ট অপশন। যদি মেডিসিনে না কমে তখন অপারেশনে যেতে হবে। যেমন বলছি, আমরা নিজেরা যদি লজিক দিয়ে ভাবি, খুব ঠান্ডা মাথায় ভাবুন, প্রস্টেটের যেখানে কিডনি ড্যামেজ হচ্ছে, তার মানে কি ইউরিন না বেরোতে পারে, প্রেশার ক্রিয়েট করছে, তাহলে কি সেখানে আমাকে একটা ওর প্যাসেজটা ঠিক করতে হবে, তাহলে আপনি ক্যাথেটার দিয়ে দিন,
তাহলে প্রেশার ফল করবে, কিডনি আস্তে আস্তে নর্মাল অবস্থায় ফিরে আসবে, রাইট? এবার আপনি নিজে ভাবুন না, একটা মানুষ সারা জীবন কি ক্যাথেটার নিয়ে ঘুরে বেড়াবে? পসিবল? তার দৈনন্দিন কাজকর্ম আছে, সেই মানুষটার সামাজিক ব্যাপার আছে, সে কি একটা ব্যাগ ক্যাথেটার নিয়ে ঘুরে বেড়াচ্ছে? সেটা সে অ্যাকসেপ্ট কেমন করবে করে না, থাকবে অ্যাকসেপ্ট করবে না। সুতরাং সেক্ষেত্রে আমার মেন হচ্ছে ওই প্রেশারটাকে রিলিজ করা। তাহলে আইদার কি একটা বাইপাস করা, তাহলে ওখান থেকে টিউব দিলেন, প্রেশার কমে গেল, তাহলে আইদার তাকে তাহলে ওইভাবে চলতে ওয়ান। সেকেন্ড যেটা, তাহলে আপনি অপারেশন করুন। আইডিয়াল ক্ষেত্রে অপারেশন নিডিকেট। অপারেশন কোথায় কোথায় করা হয়? যদি দেখা যায় মানুষটির প্রস্টেট কারণে কিডনির সমস্যা, মানে কিডনির ড্যামেজ হচ্ছে, বা ওই আপার ট্র্যাকশন যেটা বলে কিডনি ফুলিয়ে দিচ্ছে, তাহলে কিন্তু আমাদের অপারেশন লাগবেই, কোনো মেডিসিন তাকে দিতে পারা যাবে না। সেকেন্ড যেটা হচ্ছে, যদি বারবার ব্লিডিং হয়, একটা মানুষের হচ্ছে প্রস্টেট বড় হয়েছে, বারবার ব্লিডিং হচ্ছে, তখন কিন্তু অপারেশন লাগবে। তিন, যদি দেখা যায় যে ওষুধ দেওয়া, মানে ওষুধ খাওয়া সত্ত্বেও পেশেন্টের বারবার হচ্ছে, ইনফেকশন হচ্ছে, তাহলেও লাগবে অপারেশন। সবচেয়ে আর একটা জিনিস হচ্ছে যে পেশেন্টের যেটা দেখা যায় যে ওষুধ খেলেন কিন্তু তার ওষুধ খেয়েও সেই চিকিৎসা লাভ পাচ্ছেন না, মেডিকেল থেরাপি ফেলড, মানে ওষুধেও কাজ হচ্ছে না, তখন কিন্তু আমাদের অপারেশনে যেতে হয়। তো এই ক্ষেত্রে দু তিনটে একটা মিসকনসেপ্ট মানুষের মধ্যে আছে, সেটা আমি একটু শেয়ার করছি। সেটা হচ্ছে, প্লিজ প্রস্টেটের চিকিৎসা যখন এই সমস্যাগুলো নিয়ে আসবেন, তখন আইদার মেডিসিন আইদার সার্জারি। আমার টাকা পারছি না আমি কিনতে, সেক্ষেত্রে মানে অবহেলা যেন না করে, আমি মেডিসিনও খেলাম না, আমি করলাম, তার জিনিসটা বাড়তে লাগলাম, জিনিসটা একটা সময় আসবে তখন আরও সমস্যায় পড়বো, সেটা যেন না হয়। ওয়ান। টু, যেটা হচ্ছে যে অনেকে ভুল ধারণা থাকে, ডাক্তারবাবু আমি শুনেছি যে প্রস্টেট ক্যান্সার, এই যে মাইক্রোসার্জারি বলছেন, এগুলো মাইক্রোসার্জারি ফর্মে, যে এখান থেকে ক্যান্সার হয়ে যায়। হ্যাঁ, এটা খুব বিশ্বাস মিসকনসেপশন করুন, রয়েছে। কখনো না, বা যে উল্টো। আপনি নিজে ভাবুন না যে প্রস্টেটের যে বেড়ে ওঠাটা একটা জায়গায়, ক্যান্সারটা একটা জায়গায়, আপনি একটা জায়গায় বসে আছেন, আমি একটা জায়গায় বসে আছি, রাইট? তা দুটো তো এক জায়গায় নয়, কোনোভাবেই রিলেটেড নয়। এখানে এই জায়গাটা, ওখানে ওই জায়গাটা, সুতরাং এটা কেন হবে? আমরা যদি লজিক দিয়ে ভাবি, এটা মিসকনসেপশন। নেভার প্রস্টেটের মাইক্রোসার্জারি করলে হয়, একদমই না, এটা ভুল ধারণা। প্লিজ আমার রিকোয়েস্ট, যে যখন যেটা প্রয়োজন ডাক্তারবাবুর গাইডেন্সে প্লিজ সেভাবে চলুন। হ্যাঁ, সেভাবে চলুন, একদম সুস্থ থাকবেন, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, এবার প্রস্টেটের তাহলে বিনাইনের ক্ষেত্রে আমরা কী কীভাবে দেখলাম? মেডিকেল থেরাপি, মেডিসিন, সার্জারি। সার্জারি যেটা হচ্ছে মাইক্রোসার্জারি এখন এসে গেছে, সেটা টিউআরপি বলে ট্রান্সলুথাল, অ্যাকচুয়ালি আমরা কোনো ওপেনিং করি না, ন্যাচারাল রাস্তা দিয়ে গিয়ে আমরা ওটা মাইক্রোসার্জারি করে আসি, টিউআরপি। আরেকটা হচ্ছে, যদি খুব বড় প্রস্টেট হয় তখন আমরা লেজার ইউজ করি, হোলেপ, মানে লেজার এনার্জি ইউজ করে আমরা বড় প্রস্টেটকে রিমুভ করে দিই। আগে যেটা ছিল ওপেন প্রস্টেট, সেই ওপেন প্রস্টেটটা অবভিয়াসলি এখন অনেকটাই কমে গেছে। হ্যাঁ, যখন যেহেতু মডার্ন আমরা টেকনোলজি বা এগুলো পেয়ে গেছি, এখন ওপেনে অনেক সময় ওপেনের দিকে আমরা এগোই না। এখন ওই মাইক্রোসার্জারির মধ্যে থাকি, সে আইদার টিউআরপি অর লেজার দিয়ে হোলেপ বা এগুলো এসে গেছে। তা এই হচ্ছে আমাদের মানে বিনাইন কারণে যে ট্রিটমেন্ট। এবার আমরা ক্যান্সারটা আসি, রাইট? ক্যান্সারটা আমরা কী ভাবলাম? প্রথমে হচ্ছে পেশেন্ট ফিচার্স নিয়ে এলো, লক্ষণগুলো নিয়ে এলেন, তারপর আমরা পরপর যে পরীক্ষাগুলো বললাম, ফিজিক্যালি দেখলাম, তারপর আমরা পিএসএ, ইউএসজি করলাম, বায়োপসি করলাম, বায়োপসিতে ক্যান্সার পেলাম। ক্যান্সার পর আমরা দেখে নিলাম একটা এমআরআই টেস্ট করলাম। কেন বলুন তো? ওটা ওই প্রস্টেটের মধ্যে আছে, যেটা ওই অর্গান যেটা আমরা সুপুরির মতো দেখতে বলছি, ওটা ওর মধ্যে আছে না ওর থেকে বাইরে? বাইরে হলে কতটা বাইরে হতে পারে? বাইরে ধরুন কাছে, এই দূর না আরও দূরে, শরীরে কোনো অংশ, সেই জায়গাগুলো আমাদের জানা দরকার, রাইট? তা সেই হিসেবে ভিত্তি করে কী করা হয়, যদি ধরুন অর্গানের মধ্যে থাকে, খুব স্বাভাবিকভাবে ভাবুন না, অর্গানের মধ্যে থাকলে কি অর্গানটা যদি বাদ দিয়ে দিই তাহলে তো ক্যান্সার চলে গেল। তা সেটা হচ্ছে র্যাডিক্যাল প্রস্টেটেক্টমি। হ্যাঁ, যে অর্গানটাকেই রিমুভ করে দেয়, ঠিক আছে? এটা একটা সার্জারি। এটাও এখন বিশ্বাস করুন, এখন অনেক মানে খুব সুন্দর এসে গেছে, স্পেশালি রোবোটিক সার্জারি আসার পর এটা মানে 3 দিনের মধ্যে পেশেন্ট বাড়ি চলে যাচ্ছে, এতটা ভালো। মানে আমি ইজি, মানে প্যানিক হওয়ার কোনো জায়গা নেই এখন। মানে রিসেন্ট অ্যাডভান্স যেভাবে আমাদের নিয়ে গেছে, মানে কোনো ব্যাপার জাস্ট আগে যখন করে একটা ফোঁড়া কাটার পর চলে গেলাম, এখন সেরকমই হয়ে গেছে, যদি ঠিকভাবে আমরা গাইড হই। এটা গেলো একটা। প্রস্টেট ক্যান্সারটা যদি অর্গানের মধ্যে থাকে সেটা রিমুভ করলেন, মানে ছড়ানোর আগে, ইয়েস, একদম লোকালাইজড, টার্মটা হচ্ছে লোকালাইজড। যখন ওর মধ্যে আছে অর্গান, তখন জাস্ট রিমুভ করুন, ভাবুন না, ওটাকে বাদ দিয়ে দিলাম, রাইট? তারপরে কী আছে, সে বায়োপসি রিপোর্টও তাই দিতে গেলাম একটা, তাহলে সার্জারি। সেকেন্ড হচ্ছে যখন প্রস্টেট ক্যান্সার অপারেশনের পরে দেখা গেলো না কিছু লিম্ফ নোড থাকে, সেই লিম্ফ নোডে গেছে বা মার্জিন পজিটিভ, তখন আমরা অপারেশন করে রেডিয়েশন দিতে হয়, মানে অন্য জায়গাগুলো যেগুলো সেগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে রেডিয়েশন আমরা পুড়িয়ে দেওয়া হলো যে টিস্যুগুলো, মানে ম্যালিগন্যান্ট টিস্যুগুলো, তাহলে সার্জারি, রেডিয়েশন, ঠিক আছে? এবার ধরুন অনেকটা ছড়িয়ে গেছে, মেটাস্টেটিক যেটা বলি, সেই মেটাস্টেটিক যদি আমরা বলি, সেক্ষেত্রে একটা অদ্ভুত ব্যাপার আছে, সেটা হচ্ছে হরমোন থেরাপি বলে একটা কথা আছে। অ্যাকচুয়ালি প্রস্টেট যে গ্রন্থিটা, যে ক্যান্সার, এটা ছেলেদের একটা হরমোন টেস্টোস্টেরন থাকে, সেই টেস্টোস্টেরন ডিপেন্ডেন্ট। আচ্ছা, টেস্টোস্টেরন ওদের খাবার নিউট্রিশন দেয়, রাইট? টেস্টোস্টেরনের জন্য ওটা বাড়তে থাকে। আমি তাহলে টেস্টোস্টেরন যদি সরিয়ে নিই,
তাহলে ওই বাটা আটকে দেবো, তাই না? সরিয়ে দিতে পারি কীভাবে? আমাদের মেন সোর্স হচ্ছে টেস্টোস্টেরনের টেস্টিস মেলের, তাহলে আমরা যদি সার্জিক্যালি দুটো রিমুভ করে দিই, টেস্টিস, ইয়েস আচ্ছা আচ্ছা, টেস্টিস, ওটা যদি সার্জিক্যালি আমি বাদ দিয়ে দিই তাহলে ওর মানে যে সোর্স সেটা চলে গেল, টেস্টোস্টেরনের সোর্সটাই থাকবে না তাহলে, রাইট? তাহলে আমাদের একটা হচ্ছে হচ্ছে তাহলে হরমোন থেরাপি আইদার কি ইন দ্য ফর্ম অফ সার্জারি, যেটা বাদ দিয়ে দিলাম টেস্টিস দিত, ঠিক আছে, বা এমন ইঞ্জেকশন দিলাম যেটা হরমোন থেরাপি, এখন ট্যাবলেট ফর্মেও এসে গেছে রিসেন্ট, যেটা ইঞ্জেকশন কেন নেবো, সেই ইঞ্জেকশন ধরুন কিছুই না 3 মাসে একবার করে, আবার ট্যাবলেট আছে, এবার সেটা আসছি ইঞ্জেকশন দিয়েও সেক্ষেত্রে ওই টেস্টোস্টেরনের একাকে মানে যে সিক্রেশনকে আটকে দিলাম, টেস্টোস্টেরন প্রোডাকশন আটকে দিলাম, বেরোচ্ছে না, মানে কি বলতো আমি তৈরি হতে দিচ্ছি না, হয় ফ্যাক্টরিটাকে উড়িয়ে দিলাম, সরিয়ে দিলাম, বা ফ্যাক্টরি থেকে আমি বন্ধ করে দিলাম কাজ, সেটা যে কোনো ফর্মে, রাইট? ইঞ্জেকশন দিয়ে যে কোনো একটা অন্য একটা ওষুধ দিয়ে আমি সেই প্রোডাকশন বন্ধ করে দিলাম, তাহলে কী হলো? তাহলে সরিয়ে দেওয়া হচ্ছে সার্জিক্যাল, এবার কোনো ওই প্রোডাকশন বন্ধ করলাম, কোনো ইঞ্জেকশন এখন ট্যাবলেট ফর্মে এসে গেছে, কিন্তু প্র্যাকটিক্যাল পারপাসে কী বলুন তো, এখন অনেক মানুষ ভাবে বাহ ইঞ্জেকশন নেবো না, ট্যাবলেট খাবো, কিন্তু বিশ্বাস করুন 3 মাসে কী হয়, 3 মাসে একবার আপনি ইঞ্জেকশন নিলেন, প্রত্যেকটা মানুষ না তার ফ্যামিলি জানে 3 মাস পরে আমার বাবা বা আমার দাদাকে গিয়ে ইঞ্জেকশনটা নিতে হবে, তিনি গেলেন, রাইট? তখন মাথায় থাকে বছর 3 মাস ছাড়া ছাড়া একটা ক্যালেন্ডারে দাগ দিলেন, কিন্তু বিশ্বাস করুন যখন ট্যাবলেট খাচ্ছে মানুষটা একদিন মিস হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছে, দ্যাট ইজ রং। যদি ওটা ইঞ্জেকশন তাহলে ইনজেকশন বেটার অপশন, যদি আমরা সচেতন হই তাহলে ট্যাবলেট, যদি সেই দায়িত্ব আমার থাকে যে আমি সব দিন আমাকে ভালো থাকতে হবে, অবশ্যই ট্যাবলেট, একটা ট্যাবলেট খেলাম, কিন্তু আমি কয়েকদিন আমার কোনো কারণে ভুলে গেলাম বা বাড়ির লোক ওষুধ পেলাম না বা এইগুলো, সেটা কিন্তু অনেক সময় প্র্যাকটিক্যাল পারপাসে, যদি ডিসিপ্লিন হয় মানুষ তাহলে ট্যাবলেট ঠিক আছে, যদি না হয় তাহলে সব কিছুরই ভালো মন্দ রয়েছে, সেটা হচ্ছে সেই তার বিচারের জায়গা। সুতরাং প্রস্টেট ক্যান্সার যেটা আসছে, তাহলে কী হলো, একটা সার্জারি যেটা রেডিক্যাল প্রস্টেক্টমি, আদার ওপেন, ল্যাব, রোবোটিক এসে গেছে, ঠিক আছে। তারপর যেটা হচ্ছে কি হরমোন থেরাপি, সেই হরমোন থেরাপি হচ্ছে যেটা বললাম টেস্টিস বাদ দেওয়া, সার্জিক্যাল মেডিকেল দুটো হরমোন থেরাপি। এবার যেটা আসছে যে বিশ্বাস করুন, কারণ এটা আমরা পেশেন্টকে অপশান দিই, হ্যাঁ, কারণ ধরুন কারো কাছে টেস্টিস বাদ দেওয়া সেন্টিমেন্টের জায়গা, রাইট? সে যদি অ্যাফোর্ড করতে পারে সেটা তার চয়েস, এটা তার চয়েস, ওপেন অ্যাক্সেস, যে আপনি কী রাস্তায় যাবেন, যে অ্যাফোর্ড করতে সে বলতে ডাক্তার আমি ইঞ্জেকশন নেবো, একটু কস্টলি, যেটা পারছেন হতে তো পারে, এটা তার চয়েস। আমরা বলে দিই দেখুন এই ট্রিটমেন্ট লাগবে, এবার একজন মানুষ এলেন, সাধারণ মানুষ, ডাক্তার আমার এত পয়সা নেই বা আমার হচ্ছে না, তাহলে আপনি এটা করুন, ঠিক আছে, তাহলে সেটা হয়ে গেল, একবারে হয়ে গেল। তারপর ধরুন আমরা ফলো আপে থাকি, তারপর ধরুন এমন যে না ওটাই শেষ, তারপর আরও কোনো ওষুধ রিসেন্ট ওষুধ দিয়ে গেছে, ধরুন আগে যেটা ছিল লক্ষ্য, ধরুন কিছু মানুষকে ধরুন একটা প্রস্টেট ক্যান্সার হয়েছে, যেটা এই কারণে এটা বলছি, প্রস্টেট ক্যান্সার হয়ে লোকে ভাবে যে মানে শেষ না, কিন্তু মেটাস্টেটিক হওয়ার পরেও পেশেন্ট কিন্তু 5-6 বছর খুব শান্তিতে আছেন, মানে আমারই নিজের পেশেন্ট আছে যারা 5-6 বছর, বিশ্বাস করবে না, সে প্রথম জানানো হয় না, এই জন্য আমাদের যে মানে পারিপার্শ্বিক অবস্থা থাকে সেই পেশেন্টটা জানেন না, কিন্তু পেশেন্টের বাড়ির লোক জানেন, আচ্ছা, তারপরে সে জেনে যায় আস্তে আস্তে, কিন্তু প্রথমে সেই যে ধাক্কাটা ইচ্ছে আমাদের যেটা যে মেন্টাল মেকআপে আমরা বড়ো হই, তারা জানে না, তা সেক্ষেত্রে যেটা হয় যে আমরা তাকে জানাই না, কিন্তু আস্তে আস্তে জেনে যান। বিশ্বাস করবে না যে অনেক সময় বলি প্রস্টেট মানে ক্যান্সার মানে শেষ না, মেটাস্টেটিক ক্যান্সারের ক্ষেত্রেও সেক্ষেত্রে কিন্তু সেই মানুষটাকে ঠিক মতো চিকিৎসা দিলে অনেক দিন দেখা যায়। এই পরীক্ষাতে কয়েকটা জিনিস আমি শেয়ার করব যেটা আমাদের জানা উচিত, মানে সবাই ধরুন এই জিনিসটা সবার মধ্যে জানা উচিত। প্রস্টেট ক্যান্সার কিছুটা ফ্যামিলিয়াল, আচ্ছা, রাইট? কটি জিনিস শেয়ার করছি। ধরুন আমার বাড়িতে সেই ভদ্রলোকের বাড়িতে মা বা দিদি, তার যে জেনারেশন যে মা দিদি বা এগুলো যে মহিলারা রয়েছেন, তাদের যদি কোনো ব্রেস্ট ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার থাকে, তাহলে কিন্তু প্রস্টেট ক্যান্সারের চান্স কিন্তু বেশি। আচ্ছা, BRCA2 বলে একটা জিন আছে, সেই জিনের যদি থাকে, দেখা যাচ্ছে BRCA2টা হচ্ছে ওভারিয়ান ক্যান্সার প্লাস সিএ ব্রেস্ট, এইগুলোর সাথে অ্যাসোসিয়েটেড, রাইট? ধরুন আমার তার মায়ের দেখালো সিএ ব্রেস্ট যে BRCA2 পজিটিভ, সেক্ষেত্রে কিন্তু এই প্রস্টেট ক্যান্সারও BRCA2 এর সাথে রিলেটেড। তো প্লিজ বাড়িতে যদি কোনো মা বা থাকে, এটা কিন্তু একটা খেয়াল রাখার জায়গা, তার ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সার চান্স এবং অ্যাগ্রেসিভ বেশি। যেটা হলো প্রস্টেট ক্যান্সার কিন্তু অনেক সময় বললাম না, অনেক সময় জানাই যায় না, ইভেন একটা এজের পর দেখা যাচ্ছে 90 ইয়ার্স অনেকেরই প্রস্টেট ক্যান্সার থাকে, কিন্তু স্লো গ্রোয়িং, সে দেখা হয় আমাকে এগুলো ট্রিটমেন্টের কথা অনেক দেখছে, মানুষ 10 বছর বাঁচবে না, 10 বছর বাঁচবে, হ্যাঁ, সেই আমাকে তো মেন সেটা কি নিতে পারবেন সেটাই ভাবা, তাই না? আমাদের তো সেটাই ভাবার জায়গা যে সেই মানুষটাকে কোন কী দেবো। সুতরাং এই জিনিসগুলো শেয়ার করছি যে প্রস্টেট ক্যান্সার শুধু দেখা যাচ্ছে যে না, আমরা এটাও জানি দেখবেন যে আমরা জিজ্ঞেস করি যে দাদার আছে, বাবার আছে, মানে তার বাড়ির
পুরুষ কারোর কি মানুষদের আছে আছে কিনা, কিনা? পুরুষ মানুষদের আছে কিনা সেটা ভাবি, যে প্রস্টেট ক্যান্সার বাবার দাদা ওটা থাকলে সবার আগে মাথায় মাথায় আসে। আছে, তার আছে কিনা। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে মায়ের, দিদির, বোনের কোনো আছে কিনা, ওভারিয়ান ক্যান্সার ইয়েস বা ব্রেস্ট ব্রেস্টে আছে কিনা, সেক্ষেত্রে BRCA2 জিনটা আছে কিনা। হতে তো আমরা তো অ্যাডভান্স, আমাদের সেটাও তো জানা দরকার। আমাদের বেসিকটা জানছি, সে সঙ্গে অ্যাডভান্সটাও জানা দরকার। মেন একটাই আমার অনুরোধ, যে এই জিনিসটাতে প্যানিক হওয়ার জায়গা নেই। জিনিসটা আলোচনার সেখানেই মানে আলোচনার মানে কি বলবো, এই মূল্যায়নটা তখনই হবে যদি আমরা জিনিসটা কি জানি এবং প্যানিক না হয়ে সেই সমস্যা হলে কীভাবে সমাধান করি। ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। একদম। এবং সত্যি কথা বলতে এই জিনিসগুলো আমি বলবো যে যে অনেকে কোশ্চেন কখন ইউরোলজিস্টকে দেখাবো। প্রথম কথা হচ্ছে যে এই যে লক্ষণগুলো যখন আসবে, লক্ষণগুলো আমি নিজেই বললাম, লক্ষণগুলো আসার পর অনেকগুলো দেখার থাকে, ফিজিক্যাল এক্সামিনেশন, সেটা ইউরোলজিস্ট ছাড়া কেউ করবে না। PSA, USG, QB, এই যে সূক্ষ্ম জায়গাগুলো, যে যেই ব্যাপারে জিনিসগুলো জানে সেই এই সূক্ষ্ম জায়গাগুলোর মধ্যে যাবে বা ভাববে। সেই জন্য কখনো যদি লক্ষণগুলো থাকে, সে যদি ডায়াবেটিক হয়, এই তার যে জেনারেল ফিজিশিয়ান যিনি আছেন এই বেসিক টেস্টগুলো করুক। সেই ডক্টরই আমি শিওর, তিনি যখন দেখবেন যে এই সমস্যাগুলো আছে তখনই দেখবেন, আমি বিশ্বাস করি, কারণ তিনি নলেজেবল পারসন, তিনি ইউরোলজিস্টকে পাঠিয়ে দেবেন। যখন মনে হবে যে এগুলো দরকার, তিনি ইউরোলজিস্টকে পাঠিয়ে দেবেন। বা এরকম হয় ধরুন আমি সেখানে শেষ স্কোপও আমার নেই, আমার যদি এই লক্ষণগুলো, আমি ইউরোলজিস্টকে দেখিয়ে নিতে পারি, তাই না? তাহলে আজকে আমরা এটা বুঝলাম যে এটা কোনো লজ্জার ব্যাপার নয়, না। অবহেলা করা যাবে না। আর প্রস্টেটিক ক্যান্সার কিন্তু নীরব হতে পারে, তো একটু সাবধানে থাকতে হবে, সঠিক সময় ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। একদম, আমি একমত, একদম, এটাই আমাদের আজকে মানে বিষয়বস্তু। অসংখ্য ধন্যবাদ, Thank এত you. সুন্দরভাবে Thank you. সবটা ক্লিয়ার করে দিলেন। Thank আশা করি দর্শকরাও খুব উপকৃত হবেন। দর্শকদের বলবো, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।